বিষয়টাকে এত জটিল করে ভাবছো কেন? বন্ধুই তো বন্ধুর সাহায্য করে, তাই না? ভাইয়ার বন্ধু হিসেবে তুমি তার সাহায্য পেতেই পারো। আমি কথা বলবো ভাইয়ার সাথে। এই ব্যাপারে তুমি আর একটা কথাও বলবে না রিদিতা। পরাধীন হয়ে থাকা আমার অপছন্দ। মনে রেখো কথাটা। রিদিতা চুপ করে গেল, কারণ শুদ্ধর কণ্ঠের আগের আভাস পেয়েছে সে। এই বিষয়ে আপাতত আর কথা বলা ঠিক হবে না। বেশ, বলবো না, কিন্তু এই কয়দিন কোথায় ছিলে সেটা তো বলবে। এমন মুড অফিবা ছিল কেন? আম্মু অসুস্থ হয়ে পড়েছিল। আমার এখন পুরো দুনিয়া একদিকে আর আম্মু একদিকে। আম্মু ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার রিদিতা। ওই মহিলা একটু অসুস্থ হলে আমি উন্মাদ হয়ে পড়ি। মাথা ঠান্ডা রাখতে পারি না, তখন কি করব না করব বুঝে উঠতে পারি না। এই কয়েকদিনে আম্মুকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়েছে, অন্যদিকে তাকানোর সময়ই ছিল না। এখন কেমন আছেন আন্টি? আগের থেকে ভালো। মেস থেকে বের হওয়ার সময় একবার ফোন করেছিলাম, আম্মু বলল ভালো আছে। তোমার গ্রামে যাওয়া হয় না? যাই তো, প্রতি মাসে একবার, কখনো বা দুবারও যাওয়া হয়। আমাকে নিয়ে যাবে তোমার গ্রামে? কি বলছো এসব? গ্রামে গিয়ে তুমি করবেটা কি? প্লিজ শুদ্ধ, নিয়ে চলো না একটা বার প্লিজ। প্রয়োজন নেই রিদিতা। আছে, আমি আন্টিকে একটা বার দেখতে চাই, ভীষণ ইচ্ছে করছে। প্লিজ শুদ্ধ, না করো না, কেবল একবার প্লিজ। তোমার নানা বাড়ির কেউ প্রশ্ন করবে না? না, নানা বাড়িতে আমি একদম মুক্ত পাখির মতো থাকি, কোনো জবাবদিহিতা করতে হয় না কাউকে। এই যে এখন তোমার সাথে হাঁটতে বের হলাম, সেটাতেও কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি। অবশ্য জিজ্ঞেস করবেই বা কি? নানা ভাই, মামা আর ভাইয়া তো বাড়িতে নেই, কাজে আছে। ভাবি আর মামি কেনাকাটা করতে বাইরে বের হয়েছে, আর নানি নিজের রুমে। দেখা হয়নি আসার সময়। রুবাইদা জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছ। রুবি তো নিহালের সাথে ফোনে কথা বলেই কুল পায় না। কি প্রেম যে ওদের দুজনের। তবুও আসার সময় বলে এসেছি তোমার সাথে হাঁটতে বের হচ্ছি যে। ও, ফুচকা খাওয়া হয়েছে তোমার? এই তো আর একটু বাকি আছে। কথা বলতে বলতে ফুচকার দিকে আর নজর যায় না। আচ্ছা শুদ্ধ, ভাইয়ার সাথে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? শুদ্ধ হেসে বলল, তুমি বড্ড বেশি কৌতূহলী রিদিতা। পছন্দের মানুষকে নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। শুদ্ধ কয়েক মুহূর্ত অবাক পানে চেয়ে রইল রিদিতার দিকে, এরপর বলল, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছ? রিদিতা স্মিত হেসে বলল, কিছুটা। আমার কোনো আপত্তি নেই এই প্রজেক্টে একসাথে কাজ করতে। তুই এতদিন পরে আমার কাছে এলি, আমি তো ভেবেছিলাম আমাকে ভুলে গেছিস। তা এতক্ষণে আসল উদ্দেশ্য বের হলো। আমি আগেই বলেছিলাম, ব্যবসায়ীরা বিনা কারণে কিচ্ছু করে না। আজাদ খন্দকারের কথা শুনে রাহুল মাহমুদ রহস্যময় হাসি আসলেন, বললেন, ঠিক ধরেছিস। আমি চাই জায়ানের সাথে তোরা কাজ কর। আমি আশাবাদী জায়ান তোদের নিরাশ করবে না। সে খুব ভালো একজন পার্টনার হবে। জায়ান সম্পর্কে যতটুকু শুনেছি তারপরে আমি তোর প্রস্তাবে রাজি হয়েছি। নয়তো কেবল সম্পর্কের কথা মাথায় রেখে দক্ষ ব্যবসায়ীরা কোনো কাজ করে না, জানিসই তো। রাহুল মাহমুদ হ্যাঁ বোধক মাথা নাড়লেন। আজাদ খন্দকার বললেন, তবে এই প্রজেক্টটা সরাসরি আমি হ্যান্ডেল করব না। ওভারঅল এখনও পুরো ব্যবসা আমার হাতেই। কিন্তু আমি চাইছি নিজের ছেলে এবং নাতি সব কিছু হ্যান্ডেল করুক ডাইরেক্টলি। আমি ইনডাইরেক্টলি গাইড করতে পছন্দ করি তাদের। আমার ছেলে অর্থাৎ আফতাব খন্দকারের খ্যাতি আছে ভালোই। সে আমার প্রত্যাশা ছাপিয়ে যেতে না পারলেও পূরণ করতে পেরেছে। আর আমার নাতি 2.5 বছর হলো ব্যবসায় যোগ দিয়েছে। যতটুকু এগিয়েছে এর মধ্যে সেটা সন্তুষ্টিজনক। তো আমি চাইছি এই প্রজেক্টটা ওরা দুজন সামলাক। আমি খুব শীঘ্রই তাদের সাথে পরিচয় করিয়ে দেব জায়ানকে। বেশ, তবে আজকে উঠি। ঠান্ডা খেয়ে যা। তোর সাথে কথা বলে এমনিতেই অন্তর ঠান্ডা হয়ে গেছে, প্রয়োজন নেই আর। আজাদ খন্দকার হাসলেন, বললেন, বেশ, প্রথমবারের মতো তবে খন্দকার এবং মাহমুদের মধ্যে ডিল ফাইনাল হলো। আশা করি একসাথে আরও কাজ করা হবে সামনে। রাহুল মাহমুদ বললেন, সাথে করে দুই পরিবারের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে আশা করি। সেদিন পার্লারেও দিদিতে জিজ্ঞেস করেছিল শুদ্ধর কথা। তুমি কি এবারে বলবে এটা তেমন কিছু না, শুধু পরিচিত হওয়ার খাতিরে? শাওন পিয়ালির কথা শুনে চুপ করে রইল। দীর্ঘ সময় পর নিজের মৌনতা ভাঙল। শুদ্ধর পক্ষ থেকে কোনো কিছুর ইঙ্গিত পেয়েছো? কি করে পাবো? শুদ্ধর সাথে তো আর আমার দিদিতার মতো থাকা হয় না, কথা হয় না। তাছাড়া শুদ্ধর ব্যবহারেও এমন কিছু প্রকাশ পায় না, পায় রিদিতার ব্যবহারে। এটা রিদিতার ভালো লাগা ভেবে ভুলে যাও পিয়ালি। তুমি বুঝতে পারছো না শাওন। রিদিতার চোখে আমি যা দেখি সেটাকে কেবল ভালো লাগা বলা যায় না, অবশ্যই ভালোবাসা সেটা। শুদ্ধর খবর আমি জানি, কিন্তু রিদিতা যে প্রেমে পড়েছে এটা নিশ্চিত। রিদি প্রেমে পড়লেও লাভ নেই পিয়ালি। মানে? মানে ওর সাথে শুদ্ধর মিল কখনো হবে না, আর হোক সেটা আমিও চাই না। কেন? আমি চাই না ফুপুর সাথে যা হয়েছে সেটা রিদির সাথে হোক। ফুপাকে যেমন দাদুভাই মেনে নিতে পারেনি, শুদ্ধকেও মেনে নিতে পারবে বলে মনে হয় না। শুদ্ধর ব্যাকগ্রাউন্ড আমি জানি পিয়ালি। মাসিক 25,000 টাকা বেতনে চাকরি করে সে। খুবই ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে। আমাদের অফিসে কাজ করলেও হয়তো এর থেকে বেতন বেশি পেত।
যদিও মনে হয় না দাদুভাই এতেও শুদ্ধকে মানত রীতির হাজবেন্ড হিসেবে, কারণ শুদ্ধ এখানে স্রেফ একটা এমপ্লয়ি হিসেবে থাকতো, আর দাদুভাই কখনো চাইবে না রীতির হাজবেন্ড তার অফিসের একটা এমপ্লয়ি হোক, তাই না? শেষমেশ দেখা যাবে ফুপুর পরে রিদির সাথেও সম্পর্ক শেষ করে দেবে। কিন্তু রিদি তার পরিবার যদি ওর জন্য পাত্র ঠিক করে, আর সেই পাত্র যদি খুব ইনফ্লুয়েন্সিয়াল না হয় তখন, কারণ রিদি তার পরিবার তো আর আহামরি পয়সাওয়ালা না। তোমার কথায় যুক্তি আছে, তবে এখনও তো রীতির বিয়ে হয়নি। এমনও তো হতে পারে দাদু ভাইয়ের আগে থেকেই কোনো ছেলে পছন্দ করা আছে, বাকিটা ভবিষ্যতই বলবে। তবে খবরদার পিয়ালি, রিদিকে ভুলেও শুদ্ধ নিয়ে আশকারা দেবে না। আমি রীতির ভালোর জন্যই বলছি, শুদ্ধ সম্পর্কিত কোনো কথা এলেই এড়িয়ে যাবে, বুঝতে পেরেছো? বুঝলাম। রুবি, আমি আজকে একটু বাইরে বের হব, সারাদিন বাইরে থাকবো। কোথায় যাবি? শুদ্ধর গ্রামের বাড়ি। রুবাইদা কিছুক্ষণ তার বোনের দিকে তাকিয়ে রইল, এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল, মানুষ ডেটিংয়ে যায় ভালো কোনো রেস্টুরেন্টে অথবা লং ড্রাইভে, আর তুই গ্রামে যাচ্ছিস? ফের তোর আজে বাজে কথা বলা শুরু হয়ে গেল, তাই না? আপু, তুই একজনকে পছন্দ করিস, সেটা মুখে বলতে কি সমস্যা? কাউকে পছন্দ হতেই পারে তোর, আমিও তো পছন্দ করি নিহালকে। তোরও শুদ্ধ ভাইয়াকে পছন্দ হতেই পারে। তবে তুই কথা লুকাচ্ছিস কেন? তুই একটু বেশি ভাবিস রুবি, এসব মাথা থেকে ঝেড়ে ফেল। রুবাইতা বুঝতে পারলো রিদিতা এইভাবে কিছু স্বীকার করবে না, তাই কথাটা এবারে একটু অন্যভাবে বলল। ধর, যদি আজকে কোনো কারণে শুদ্ধ ভাইয়াকে জিজ্ঞেস করে জানতে পারলি ওনার গার্লফ্রেন্ড আছে, তখন কেমন লাগবে তোর? নিজের চুলের উপরে চিরুনি চালাচ্ছিল রিদিতা। রুবাইদার কথা শুনে তার হাত তখন যেখানে ছিল সেখানেই থেমে গেল। কী রে আপু, বলছিস না যে কিছু? শুদ্ধ ভাইয়ার কিন্তু পছন্দের কেউ থাকতেই পারে, এখনকার যুগে এসব কমন। তোর মতো তো আর সবাই না। কিংবা মনে কর, আজকে যদি গ্রামে যাওয়ার সময় শুদ্ধ ভাইয়া তোর সাথে ওনার পছন্দের মানুষকেও নিয়ে যায়, ব্যাপারটা এইভাবে ভাব। শুদ্ধ ভাইয়া আর তার পছন্দের মানুষ একসাথে বসেছে, আর তুই অন্য সিটে। জ্বালাচ্ছিস কেন রুবি? যাহ বাবা, জ্বালালাম কোথায়? আমি তো তোকে কেবল ভাবতে বললাম। এসব ভাবতে ভালো লাগছে না কেন? তোর বন্ধুর যদি প্রিয় মানুষ কেউ থাকে, তবে তাকে নিয়ে কিছু কল্পনা করতে তোর খারাপ লাগে কেন? জানি না, জানিস আপু, মানতে চাইছিস না। নিজের অনুভূতির সাথে পরিচিত হওয়ার চেষ্টা কর আপু। এমন না হয় যে আমার কথাগুলো ইচ্ছে করে উড়িয়ে দিতে দিতে একদিন সত্যিই দেখিস আবার যে শুদ্ধ ভাইয়া তোর সামনে ওনার প্রিয় মানুষটাকে নিয়ে হাজির হয়েছে। যাকগে, কাজের কথা বলি, আমিও যাব তোর সাথে, নয় নিহালের সাথে। সারা দিনের জন্য তুই বের হবি, আমি পুরোটা দিন একা থাকতে পারবো না, তোর সাথেই বের হব আমি। এরপর তুই যেখানে যাওয়ার যাবি, আর আমি নিহালের সাথে। নিহালকে ফোন করে রাখছি, তারা। বাসে উঠে একসাথে বসেছে রিদিতা এবং শুদ্ধ। রিদিতা জানালার পাশে বসেছে, জানালা খুলে দিয়েছে, বোধহয় মৃদু বাতাস আসছে। খুব একটা শীতল না হলেও ভালো লাগছে এই বাতাসটা। কতক্ষণ জার্নি শুদ্ধ? 1.5 ঘন্টা লাগে জ্যাম ছাড়া, জ্যামে পড়লে জ্যামের সময়টা যোগ হবে আর কি। রিদিতা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল, একটা কথা জিজ্ঞেস করি শুদ্ধ, তুমি ইদানিং আমার থেকে এত অনুমতি নিয়ে প্রশ্ন করো কেন বলো তো? এই প্রশ্নটা হয়তো সত্যি অনুমতি নিয়ে করা প্রয়োজন, কারণ প্রশ্নটা একটু বেশি ব্যক্তিগত। তোমাকে তো আমি সেদিন সন্ধ্যায় হাঁটতে গিয়ে সবই বলেছি, আবারও কি জানতে চাও? তুমি কাউকে ভালোবাসো শুদ্ধ? বাসি তো। হঠাৎ করে দিদি তার হাত কচলানো বন্ধ হয়ে গেল। শুদ্ধ মুখের উপরে বলে দিল কাউকে ভালোবাসে এতটা সহজে? দিদি তার কণ্ঠনালীতে এক অজানা কারণে ব্যথা শুরু হলো, চারিপাশটা বিতৃষ্ণায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এই একটা কথায় দিদি তার কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও জিজ্ঞেস করলো, অনেক বেশি ভালোবাসো? কখনো ছেড়ে আসবে না তাকে, এমন করে ভালোবাসো? আলবাত, ভালোবেসেছি ছাড়বো বলে তো নয়। রিদিতা জানালা দিয়ে বাইরে তাকালো, শুদ্ধর সামনে কান্না দেখাতে চায় না সে। কান্না করার কারণ জিজ্ঞেস করলেই বা সে কি বলবে? হুট করে রিদিতা থমকে গেল। আচ্ছা, সে কাঁদছে বা কিসের জন্য? শুদ্ধর পছন্দের কেউ আছে, তাতে কান্নার কি হলো? তবে কি রুবাইদার কথায় সত্যি সে প্রেমে পড়েছে? সম্পর্কটা কি খুব পুরনো, নাকি কয়েকদিনের মধ্যেই তৈরি হয়েছে? শুদ্ধর সাথে তো পরিচয় হয়েছে বেশ কয়েকদিন। তবে এতদিন সে কেন শুদ্ধকে তার মনের কথা বলল না? শুদ্ধকে কি তবে সে চিরতরে হারিয়ে ফেলল? সীমাহীন আফসোস হতে লাগলো রিদিতার। প্রথমবার প্রেমে পড়েছে সে, আর প্রথম প্রেমেই ব্যর্থতা। রিদিতা, ওই পাশে ফিরে আছো কেন? এদিকে ফেরো। কোনো সমস্যা হয়েছে নাকি? নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করলো রিদিতা। কোনো মতে কান্না আটকে বলল, এমনি বাতাস আসছে তো, তাই এইভাবে ভালো লাগছে। আচ্ছা, তোমার পছন্দের মানুষ কি গ্রামে থাকে? হ্যাঁ। তোমার গ্রামে? হ্যাঁ। খুব সুন্দরী সে, আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী। রিদি তার অসহ্য লাগছে সব কিছু, বিষাদময় লাগছে আশেপাশের প্রতিটা জিনিস। ইচ্ছে করছে নিজের উপরে নিজে আঘাত করতে, এমনকি এখন শুদ্ধর সাথেও গ্রামে যেতেও ইচ্ছে করছে না। সকল ইচ্ছে যেন মরে গিয়েছে রিদিতার। কিছু খাবে রিদিতা? না। তোমার কি শরীর খারাপ লাগছে? কথা এত কম বলছো কেন?
মাথা ব্যথা করছে, একটু চুপ থাকো, আমিও চুপ থাকি। হৃদিতা শুদ্ধর দিকে আর মুখ ঘোরালোই না, জানালার পানে মুখ দিয়ে বসে রইল। রাস্তায় জ্যাম পড়েনি, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে গেল শুদ্ধ এবং হৃদিতা। শুদ্ধর গ্রামটা সুন্দর, সবুজের সমারোহ দেখা যায় চারিদিকে। শুদ্ধর সাথে হেঁটে হেঁটে গ্রামের অনেকটুকু দেখে ফেলেছে হৃদিতা। এখন মাথা ব্যথা একটু কমেছে? তবে চুপ কেন আছো তুমি? যা বলছি কেবল শুনে যাচ্ছ, কিছুই নিজে থেকে বলছো না। কিছু বলার মতো পাচ্ছি না তাই বলছি না। তোমার আম্মুর কাছে কখন নিয়ে যাবে? আমি আমাদের বাড়ির পথে যাচ্ছি, আমাদের বাড়িটা একটু ভেতরে, তাই যেতে একটু সময় লাগে। তুমি তো বলেছিলে তোমার ভালোবাসার মানুষ এই গ্রামেই থাকে, তার বাড়িতে যাবে না? সেদিকেই তো যাচ্ছি। রিতা হতভম্ব হয়ে গেল, শুদ্ধর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতেই ওই মেয়ে থাকে? মেয়ে? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড। শুদ্ধ কিছুক্ষণ হৃদিতার দিকে বোকাশোকা চোখে তাকিয়ে রইল, এরপর হো হো করে হেসে উঠল। হৃদিতা নিজেই বোকা বনে গেল শুদ্ধর হাসি দেখে। জিজ্ঞেস করলো, হাসছো কেন? তোমাকে কে বলেছে আমার গার্লফ্রেন্ড গ্রামে থাকে? আরে সেটা বাদ দাও, আমার গার্লফ্রেন্ড আছে এটাই বা তোমাকে কে বললো? হৃদিতার চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। নিজের ভেতরের কম্পনটাকে সে কিছুতেই রোধ করতে পারছে না। এই কম্পনটা সুখের, খুব সুখের। তবুও কোনো মতে বলল, তুমি তো বললে তোমার প্রিয় মানুষ আছে, আর সে তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আমার আম্মু আমার প্রিয় মানুষ, আমার আম্মুকে আমি ভালোবাসি। আর আম্মুকে কখনো ছেড়ে যাব না তাই বলেছিলাম, ভালোবাসি ছেড়ে যাওয়ার জন্য নয়। তাছাড়া আমার চোখে আমার আম্মুর থেকে সুন্দরী এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। হৃদিতা চাওয়া সত্ত্বেও নিজের ভেতরের খুশি আটকে রাখতে পারল না। মনের খুশি উপচে পড়ছে, বাঁধ ভাঙাই খুশি। অগত্যা হৃদিতা নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ইয়ে বলে খুশিতে এক চিৎকার দিয়ে উঠল। এরপর শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। আর শুদ্ধ, সে তো একের পর এক ঝটকার উপর ঝটকা খেয়েই চলেছে। জায়ানের সাথে কাজ করে কেমন বুঝছিস আফতাব? অভিজ্ঞতা খুবই ভালো, ছেলেটার মাথা ভালো, সাথে করে দুর্দান্ত পরিশ্রমীও। আজাদ খন্দকার চেয়ারে গা এলিয়ে দিয়ে বললেন, ছেলেটার গুণের আছে। দেখতে শুনতে অসাধারণ, ব্যবসায়ী পটু। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেই কথা বলার তো কোনো জায়গা রাখে না। তোর কেমন লাগে জায়ানকে? বললামই তো, কাজে দক্ষ। আমি ওভারঅল বলছি, সব দিক মেপে। এত মাপতে তো যায়নি আব্বু, প্রয়োজন পড়েনি, কেন বলো তো? আজাদ খন্দকার কিছু বলার পূর্বেই দরজায় নক করার শব্দ হলো। কামিন। জায়ান দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আজাদ খন্দকার এবং আফতাব খন্দকার দুজনে চমকে গেলেন। আজাদ খন্দকার বললেন, তুমি এখানে? একটা কাজ ছিল মিস্টার আফতাব খন্দকারের সাথে, আর্জেন্ট, তাই আসতে হলো। এরপর আফতাব খন্দকারের দিকে তাকিয়ে বলল, মিস্টার খন্দকার, আমরা কি এখন একটা আর্জেন্ট মিটিং ডাকতে পারি? আপনি সময় দিতে পারবেন তো এখন? কাজের জন্য সময় তো দিতেই হবে, তুমি বসো, আমি মিটিং কল করছি। জায়ান মাথা নেড়ে সম্মতি জানালো, এরপর চেয়ারে বসলো। আফতাব খন্দকার বের হয়ে গেলেন। এরই মধ্যে আজাদ খন্দকার প্রশ্ন করলেন, নক না করেও আসতে পারো। এসেছিলাম একবার, আর আমার মনে হয় আপনি সেটা পছন্দ করেননি। আপনার অপছন্দের কাজ দ্বিতীয়বার করতে আমি নারাজ মিস্টার খন্দকার। আজাদ খন্দকার মাথা নেড়ে হাসলেন, তারপর বললেন, তুমি অনেক কিছুই নোটিশ করো জায়ান। অনেক কিছুই নয়, সব কিছু। আজাদ খন্দকার পুনরায় হাসলেন। তোমার অ্যাটিটিউড আমার পছন্দ প্রিন্স চার্মিং। আমারও আপনাকে খুব পছন্দ, আর এবার অবশ্যই আমি আপনাকে থ্যাঙ্কস বলবো না এই কমপ্লিমেন্টের জন্য, কারণ এটাও আপনার অপছন্দের। আজাদ খন্দকার পুনরায় মাথা নাড়লেন। এরপর ব্যক্তিগত জীবনের কিছু হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়লেন। শুদ্ধর বাড়ির খুব কাছাকাছি চলে এসে হৃদিতা। আর অল্প পথ বাকি, এখনও হাঁটছে দুজনেই। কিছুক্ষণ পূর্বে হৃদিতা যেটা করেছে সেটা ভাবতেই এখন তার লজ্জা লাগছে। ইস, ভালোবাসার কথা সাধারণত ছেলেরা বলে আগে, কিন্তু মেয়ে হয়েও সে খুশিতে কেমন দিক বিদিক শূন্য হয়ে শুদ্ধকে জড়িয়ে ধরল। আচ্ছা, শুদ্ধ কি তাকে বেহায়া মেয়ে ভেবেছে? যা ভেবেছে ভাবুক, ভালোবাসার মানুষের জন্য একটু বেহায়া হলে ক্ষতিই বা কি? সে তো আর যার তার জন্য বেহায়া হয়নি। তুমি একটু আগে এটা কি করলে রিদিতা? একটু আগে যাই নিজেকে মনে মনে বুঝ দিচ্ছিল রিদিতা, কিন্তু শুদ্ধর কথা শুনে তার লজ্জা যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠল। শুদ্ধ এটা কেমন প্রশ্ন করলো তাকে? সে কি উত্তর দেবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে? মাথা নিচু করে হাত কসলাতে লাগলো রিদিতা। কোনো কথা তার মুখ দিয়ে আসছে না। কুলু পাঠলে যে হঠাৎ করে মুখে, তুমি কি কিছুই বোঝো না শুদ্ধ? কি বুঝবো? দিদি, তার ভালো লাগাটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। শুদ্ধ বলেছে যে তার গার্লফ্রেন্ড নেই, সেটা ঠিক আছে, কিন্তু দিদি তাকে তার পছন্দ এটাও তো বলেনি। রিদিতা সব কিছু নিজে থেকেই ভেবে নিচ্ছে। ঠিক আছে, শুদ্ধ বলেছিল যে রিদিতা তার পছন্দের মানুষ, কিন্তু এমন যদি হয় যে শুদ্ধ রিদিতাকে স্টেপ বন্ধু হিসেবে পছন্দ করে, তাহলে? রিদিতা হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। শুদ্ধ পূর্বের ন্যায় হাঁটতে লাগলো, বোধহয় কয়েক কদম এগিয়ে গেল, কিন্তু রিদিতাকে পাশে না পেয়ে পেছন ফিরে তাকালো। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, থেমে গেলে কেন? আমি কি দেখতে খুব বাজে শুদ্ধ? কী সব বাজে বাজে কথা বলছো?
আজে বাজে নয়, সত্যি করে বলো না, আমি তোমার বন্ধু সেই হিসেবে নয়। বন্ধুর মন রক্ষার্থে তাকে সুন্দরী বলার প্রয়োজন নেই, কেবল সত্যিটাই বলবে, আর আমি জানি তুমি সত্যি বলতে পছন্দ করো। আমার হাতে এখন ব্যাগ আছে রিদিতা, মাথার উপরে রোদের তাপ ভালোই। এই অবস্থায় এসব প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না, পরে সত্যি শোনাবো তোমাকে। এখন দ্রুত হেঁটে বাড়ি পৌঁছো আগে। রিদিতার ইচ্ছে করলো না সামনে এগোতে প্রশ্নের উত্তর না জেনে, তবুও শুদ্ধর কথা শুনে এগোতে হলো। বাড়িতে আসার পরপর রিদিতা দেখতে পেল উঠানে কিছু মহিলা বসে আছে। রিদিতা এদের কাউকেই চেনে না, তবে যখন শুদ্ধ আম্মু বলে ডাক দিল আর একজন মহিলা ফিরে তাকালেন, তখন সে বুঝতে পারল ইনি শুদ্ধর আম্মু। রিদিতা ভালো করে শুদ্ধর আম্মুকে দেখে নিল। মহিলার মায়া ভরা মুখশ্রী, যে কারোর মনে ধরার মতো, সরল সহজ হাসি, তবে অসুস্থতার ছাপও আছে মুখে। শুদ্ধকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। শুদ্ধ গিয়ে জড়িয়ে ধরলো ওনাকে। পাশ থেকে আরেকজন মহিলা বলে উঠলেন, মাই তো সব, তাই না রে শুদ্ধ? চাচির দিকে তো দেখিও না। রিদিতা বুঝতে পারলো এই কথা বলা ব্যক্তি শুদ্ধর সেই চাচি, তার মানে চাচার বাড়ি এই দিকেই। সকলের নজর যেন এখন পড়লো রিদিতার উপরে। শুদ্ধ চাচি বলল, এই মেয়ে কে রে শুদ্ধ? তোর সাথে প্রথমবার দেখলাম। ওর নাম রিদিতা, আমার বন্ধু হয় চাচি। শুদ্ধের চেয়ে চাচি সমেত বাকি মহিলারা কেমন যেন বাঁকা চোখে তাকালো রিদিতার দিকে। রিদিতার এতে অস্বস্তি লাগলো, অথচ মুহূর্তেই সেই অস্বস্তি কেটে গেল একটা কণ্ঠ শুনে, এই মেয়ে আয় তো এদিকে, এত দূরে দাঁড়িয়ে থাকলে তোকে ভালো করে দেখবো কেমন করে। রিদিতার অস্বস্তি কেটে গেল শুদ্ধর মায়ের হাসি মুখে বলা এই কথা শুনে। স্মিত হেসে রিদিতা গিয়ে দাঁড়ালো শুদ্ধর মায়ের সামনে। শুদ্ধর মাকে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকা বাকি মহিলাদেরও সালাম দিল। শুদ্ধর আম্মু রিদিতাকে জড়িয়ে ধরলেন, এমনভাবে যেন রিদিতা ওনার কত কালের পরিচিত কেউ, আপন কেউ। রিদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুদ্ধর আম্মু বললেন, তোকে জড়িয়ে ধরে এত ভালো লাগছে কেন রে? রিদিতা নিজের দুই হাতের বন্ধনী শক্ত করলো, আরও বেশি নিবিড়ভাবে জড়িয়ে ধরলো শুদ্ধর মাকে। ইচ্ছে হলো মানুষটাকে শুরুতেই আপন ভেবে নেওয়ার, তাই সম্বোধনও করলো তুমি করে। তোমার গায়ের ঘ্রাণ এত স্নিগ্ধ কি করে? শুদ্ধর আম্মু হাসলেন, বললেন, এমন সুন্দর সুন্দর কথা বলিস বলেই বুঝি আমার ছেলে তোকে গ্রামে নিয়ে এসেছে? তোমার ছেলে আনতে চাইনি, আমি যেচে এসেছি কেবল তোমার জন্য, তোমার সাথে দেখা করতে। কথার মাধ্যমে ভালোই তো আপন করে নিতে জানিস। কার সংস্পর্শে আছি দেখতে হবে না? আমার ছেলে কেন কোনো মেয়েকে নিয়ে গ্রামে এসেছে এখন বুঝলাম। যে সেই মেয়েকে তো আর আনবে না সেটা আমার বিশ্বাস ছিল। এখন ছাড়ো আমাকে, খিদে পেয়েছে, দুটো খেতে দাও দেখি। এই তোমরা সেই কখন থেকে কি কথা বলছো বলো তো? আর আম্মু, এদিকে আমি যে একজন আছি সেটা কি তুমি ভুলে গেলে? বারে নিয়ে আসলাম আমি, আর এখন আমারই পাত্তা নেই। শুদ্ধের কথা শুনে রিদিতা ঝগড়ুটে ভঙ্গিতে বলল, এই তুমি এত হিংসুটে কেন? সব সময় তো নিজেই আদর পাও, আজকে না হয় একটু আমি ভাগ পেয়েছি, তাই বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? আর শোনো, এই যে তোমার আম্মুকে দেখছো, ভুলে যাও আজ থেকে তোমার একার অধিকার এই মহিলার উপরে। আমি তোমাকে দয়া দেখিয়ে না হয় পুরোটা নিলাম না, আচ্ছা যাও, 40% তোমাকে দিয়ে দিলাম আর বাকি 60% আমার। বাহ, গ্রামে নিয়ে আসলাম আমি, আম্মুর সাথে দেখা করিয়ে দিলাম আমি, আর এখন আমার ভাগ 40% হয়ে গেল। বেশ, অর্ধেক অর্ধেক, এর চেয়ে বেশি চাইলেও পাবে না। শুদ্ধ মুখ ফোলালো, তা দেখে হেসে ফেললেন শুদ্ধর মা। তোদের দুটোর খুনসুটি শেষ হয়েছে? না হলেও শেষ করে ভেতরে আয়। রিদিতা এবং শুদ্ধ ফ্রেশ হয়ে নিল। বিছানায় বসে দেখতে পেল শুদ্ধর আম্মু হাতে করে দুজনের জন্য খাবার নিয়ে এসেছেন। রিদিতার হাতে খাবারের প্লেট দিলেও শুদ্ধর খাবারের প্লেট নিজের হাতে রাখলেন তিনি। এরপর পানি এনে সামনে রেখে একটা টুল টেনে নিয়ে শুদ্ধর বিপরীতে বসলেন। রিদিতা এখনও খাবার খাওয়া শুরু করেনি, অপেক্ষা করছে শুদ্ধর মা কী করবে সেটা দেখবার জন্য। আম্মু তাড়াতাড়ি মুখে খাবার দাও, পেট জ্বলছে খিদায়। রিদিতাও প্রবল অধিকার বোধ কণ্ঠে মেখে বলল, আমি কিন্তু অর্ধেক অর্ধেক অধিকার পেয়েছি। তোমাকে খাইয়ে দেবে আর আমি নিজের হাতে খাবো? অসম্ভব। শুদ্ধ এবার একেবারে চেঁচিয়ে উঠল, এই খবরদার, খাওয়াতে ভাগ বসাতে আসবে না, ওইটা শুধু আমার জন্য বরাদ্দ। রিদিতা তার মুখখানা মুহূর্তের মধ্যে করুণ করে তুলল। এরপর শুদ্ধর মায়ের দিকে তাকিয়ে বলল, দেবে না খাইয়ে আমাকে? শুদ্ধর আম্মু হেসে বললেন, এক পাগলে ভাত মেলে না, আরও একটা এসে জুটেছে। আয় হাঁ কর দুটো, দিচ্ছি খাইয়ে। শুদ্ধ অনেকক্ষণ কাচুমাচু করলো, এই ভাগ সে দিতে চাইল না রিদিতাকে। কিন্তু রিদিতা এতে থোড়াই না মাথা ঘামালো। উপরন্ত শুদ্ধর মায়ের প্রশ্রয় পেয়েছে বলে কথা, এমনিতেই মাথায় উঠে গিয়েছে অল্প সময়েই। খাওয়া দাওয়া শেষ করে মুখ ধুয়ে নিল রিদিতা এবং শুদ্ধ। শুদ্ধর আম্মু প্লেট রেখে হাত ধুয়ে এলেন। বিছানার কাছে এসে দাঁড়াতেই শুদ্ধ তার আম্মুর হাত ধরে বিছানায় বসিয়ে দিল। এরপর জানালা পুরোটা খুলে দিল। জানালা দিয়ে প্রবল বেগে বাতাস আসছে ভেতরে। পুরো রুমের জিনিসপত্র নড়াচড়া করছে সেই বাতাসে। শুদ্ধ দীর্ঘ সময় নিয়ে শ্বাস ধরে রেখে নিঃশ্বাস ছাড়ল, স্বস্তির সেই নিঃশ্বাস। আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। পাশে দাঁড়িয়ে থাকা রিদিতা এতক্ষণ যাবৎ চুপচাপ ছিল, সব কিছু লক্ষ্য করছিল। এবার মুখ খুলে বলল,
তা আমি কোথায় মাথা রাখবো? আমার জায়গাটা কোথায়? শুদ্ধ হাত পা ছড়িয়ে দিল বিছানায়। এর অর্থ হৃদিতাকে সে ভাগ দেবে না। শুদ্ধর এরকম ছেলে মানুষই কাজকর্ম দেখে তার মা হেসে উঠলেন। শুদ্ধ, এত হিংসে করতে নেই, মেয়েটা তো আর সবসময় এসে বসে থাকবে না। সে আমাদের অতিথি, যেমন চায় তেমন করতে দে। শুদ্ধ মুখ ফুলিয়ে বলল, এরকম জোর করে আমার অধিকার কেড়ে নেবে, সেটা যদি আগে জানতাম তবে কখনোই নিয়ে আসতাম না এই বিচ্ছুকে। তোমার ছেলে কি বলল আমাকে শুনলে? আমি নাকি বিচ্ছু? এই ঢং কম দেখাবে, সরো তো এখান থেকে, আমি শোবো। ক্লান্ত কি একা তোমার লাগছে নাকি? আমার ক্লান্তি নেই দেখি, সরো। আমি এক চুলো নড়বো না। শুদ্ধ এমন করছিস কেন? মেয়েটা একটু শুতে চাইছে, দে না। কেন, খাট তো আরও একটা আছে, আমার সাথে কেন ভাগ বসাতে হবে ওর? তোমার ছেলেকে বলো জায়গা থেকে সরতে, নয়তো একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে কিন্তু বললাম। এই তুমি আমাকে শাসাচ্ছ? চুপ, একদম চুপ থাকো দুটো। আমি ঠিক করব এখন কি করার। আমি পা ছড়িয়ে বসছি। দুইজন দুই রানে মাথা দিয়ে শোয়ায়। শুদ্ধ গুটিসুটি মেরে শুয়ে রইল। এবার তার আম্মু ধমকের স্বরে আদেশ দেওয়ায় রিদিতার প্রতি রাগ দেখিয়ে উঠে বসলো সে। রিদিতা সেই দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। এরপর দুজনে শুয়ে পড়লো দুই দিকে। শুদ্ধর আম্মু দুজনের চুলে বিলি কেটে দিলেন কিছুক্ষণ। এত সুন্দর বাতাস পেয়ে আর মায়ের হাতে স্পর্শ পেয়ে শুদ্ধ তো ঘুমিয়ে গেল। এটা তার অভ্যাস, গ্রামে আসলে সে এইভাবেই ঘুমোয়। এমন পরিস্থিতিতে তার অল্প সময়ে ঘুম এসে পড়ে। রিদিতা ঘুমোয়নি এখনো, তবে ভীষণ আরাম পাচ্ছে সে। চোখ বন্ধ করে সবকিছু অনুভব করছে। এরই মধ্যে শুদ্ধর আম্মুর কণ্ঠ কানে গেল তার। তা কবে থেকে শুরু হয়েছে এইসব? রিদিতা প্রশ্নাত্মক ভঙ্গিতে তাকালো শুদ্ধর আম্মুর দিকে, বলল, কী সব? তোদের মনের মিলন। রিদিতা লজ্জায় লাল হয়ে উঠল যেন। শুদ্ধর আম্মুর শাড়িতে মুখ লুকালো সে। তা দেখে হেসে উঠলেন শুদ্ধর আম্মু। আমার কাছে লজ্জা পেয়ে কি হবে? আমি শুদ্ধর যতটা মা ততটাই বন্ধু। শুদ্ধ আমাকে সব কিছুই বলে, তোর কথাও বলেছিল। তখনই বুঝতে পেরেছি কিছু একটা তো আছে তোর মধ্যে। নয়তো আমার ছেলে কখনো তার মায়ের কাছে কোনো মেয়ে নিয়ে কথা তুলতো না। রিদিতা চমকে তাকালো শুদ্ধর মায়ের দিকে। তোমাকে শুদ্ধ বলেছে আমার ব্যাপারে? কি বলেছে? সরাসরি তোকে ভালোবাসে এমন কিছু বলেনি, তবে যতটুকু শুনেছি, যেভাবে শুনেছি তাতে কিছুটা হলেও আঁচ করতে পেরেছি। রিদিতা পাশে ঘুমিয়ে থাকা শুদ্ধর মুখের দিকে তাকালো। ছেলেটার প্রতি কেন যেন তার এক অন্তহীন ভালো লাগা কাজ করে। প্রতিটা মুহূর্তেই ছেলের প্রতি তার দুর্বলতা যেন ক্রমবর্ধমান হয়ে বেড়েই চলেছে। অথচ এই ছেলে কিছুই বুঝতে পারে না। অবশ্য বুঝতে পারে না নাকি বুঝতে চায় না, সেই ব্যাপারে রিদিতারও সন্দেহ আছে। কিন্তু শুদ্ধ না পারলেও তার আম্মু পেরেছে। আর শুদ্ধকে পেতে হলে যত দ্রুত সম্ভব শুদ্ধ নামের সাথে রিদিতার নামের সিলমোহর মেরে দিতে হবে। কারণ রিদিতার ভয় হয় ভীষণ, শুদ্ধকে হারিয়ে ফেলার ভয়। তাই তো লাজ লজ্জার আর কোনো বালায় না রেখে শুদ্ধর আম্মুকে বলেই ফেলল, তোমার ছেলে আমাকে পছন্দ করে আম্মু। শুদ্ধর আম্মু অবাক কণ্ঠে শোধালেন, আম্মু ডাকি তোমাকে? রাগ করবে? ব্যাপারটা তাহলে অনেক দূর গড়িয়েছে মনে হচ্ছে। না, কোথাও গড়ায়নি। তোমার ছেলের মনে আমাকে নিয়ে কি আছে আমি জানিও না। তাই জিজ্ঞেস করলাম, তোমার ছেলে আমাকে পছন্দ করে এমন কিছু জানো কি না? ওই যে বললাম, সরাসরি এমন কিছুই বলেনি। তবে আমি তো মা, ছেলের নারী নক্ষত্র জানা আমার। কিছুটা হলেও বুঝতে পারি আমাকে তোমার ছেলের বউ করবে আম্মু। শুদ্ধর আম্মু এতটাই আশ্চর্য হলেন যে কথা বলতে ভুলে গেলেন। রিদিতা পুনরায় বলল, আমি জানি তোমার হয়তো আমার কথা শুনতে কেমন লাগছে। একটু অন্যরকম মনে হচ্ছে আমাকে। মনে হচ্ছে না যে মেয়েটা সময়ের আগে ছুটছে? কিংবা কিছুটা বেহায়া মনে হলেও আমার কিছুই করার নেই। আসলে আমি ভয়ে আছি, তোমার ছেলেকে হারিয়ে ফেলার ভয়। তাই আমি সময় নষ্ট করতে চাইছি না। তোমার ছেলে যদি অন্য কাউকে মন দিয়ে দেয়, তখন আমি কি করব? তখন তো হাত পা ছড়িয়ে বসে চিৎকার করে কাঁদলেও কোনো লাভ হবে না। আর আমি কাঁদতেও চাই না। আমি তোমার ছেলের সাথে হেসে খেলে বাঁচতে চাই। আমি তো জানি না তোমার ছেলের মনে কি আছে, তবে তুমি তো বুঝতে পেরেছো, তাই তোমাকে বলে দিলাম। আমি হয়তো প্রথম মেয়ে যে কিনা ছেলেকে বিয়ের প্রস্তাব না দিয়ে ছেলের মাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তোর মনে যা আছে সেটা তো শুদ্ধকে বলতে হবে, নয়তো সে বুঝবে কিভাবে? তোমার ছেলে ইচ্ছে করে অবুঝ হয়ে থাকে বলে আমার মনে হয়। তবুও ভালো যেহেতু বেসেছিস, তবে একটাবার মুখ ফুটে বলে তো দেখ। আর তোমার পক্ষ থেকে সম্মতি, সেটা এখনো বোঝার বাকি আছে নাকি তোর? রিদিতা প্রশান্তের হাসি হাসলো। মনে হলো যেন সে শুদ্ধকে পেয়েই গেছে। আর এই পাওয়াটা তার জন্য অনেক অনেক কিছু। ঠিক আছে, আমি বলবো তোমার ছেলেকে মনের কথা। কিন্তু তোমার ছেলে যদি না মানে তখন? আমি আছি কিসের জন্য? আই লাভ ইউ আম্মু, উম্মা। বলে রিদিতা একটা ফ্লাইং কিস ছুড়ল, যার দারুণ হেসে উঠল শুদ্ধর আম্মু। মাথায় হালকা টোকা দিয়ে বললেন, পাগলি মেয়ে। বিকেলবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ নদীর পাড়ে গেল। বড়শি হাতে নিয়ে মাছ ধরতে বসলো। যথারীতি রিদিতা তার পাশে বসা। শুদ্ধ মনোযোগ দিয়ে মাছ ধরতে চাইছে, কিন্তু পারছে না। রিদিতা সেই কখন থেকে এই কথা সেই কথা বলে বকবক করেই যাচ্ছে। শুদ্ধর অবস্থা এখন এমন, না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে।
তুমি গাছে উঠতে পারো? মাছ ধরতে দাও। ধরো না, আমি কি তোমার হাত ধরে রেখেছি? মুখে কথা বলবে, তার সাথে মাছ ধরার কি সম্পর্ক? শুদ্ধ তর্কে গেল না, বলল, গ্রামে বেড়ে ওঠা যেহেতু গাছে উঠতে না পারাটা অস্বাভাবিক। তার মানে পারো? মাথা খাটাও রিদিতা, এত ভেঙে ভেঙে সব কিছু বলা লাগে না। তুমি সরাসরি বললেই তো পারো, এত ঘুরিয়ে কথা বলো কেন? যাকগে, শোনো, আমি গাছে উঠবো, তুমি আমাকে শিখিয়ে দেবে। সে কি, তুমি গাছে উঠতে পারো না? বাদর হয়ে গাছে না উঠতে পারাটা তো বেমানান। এই শুদ্ধ, ভালো হবে না বলছি। শুদ্ধ গা দুলিয়ে হাসলো, এরপর পুনরায় মনোযোগ দিল মাছ ধরাতে। আচ্ছা শুদ্ধ, শোনো, আমি কিন্তু আবারও আসবো গ্রামে। জি না, আপনাকে আমি আর আনছি না, আপনারও আনা লাগবে না। আমি গ্রামে আসার রাস্তা চিনে গিয়েছি, নিজেই আসতে পারবো। তবে হুটহাট আমাকে গ্রামে দেখলে, বিশেষ করে আম্মুর সাথে দেখলে, তোমার আবার না বিশ্বাস উঠে যাবে তো। তাই অগ্রিম জানিয়ে রাখলাম আর কি। শুদ্ধ পুরো ব্যাপারটাতে একটুও ভাবলো না। তার ভাবনার কেবল উদয় হলো হৃদিতার শুদ্ধর আম্মুকে সরাসরি আম্মু ডাকা শুনে। তবুও শুদ্ধ অন্যভাবে কথাটা উড়িয়ে দিতে চাইল। উড়ে এসে জুড়ে বসার প্রবণতা তো দেখি তোমার অনেক বেশি। আমার এই পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটাকে তুমি জোর করে নিজের বলে দাবি করে নিচ্ছ। এসব জোর জবরদস্তি কিন্তু ভালো লাগে না। তোমার আম্মু স্বাভাবিকভাবে আমার আম্মু হবে। তোমার কোন কালের ভাই লাগি আমি? শুদ্ধর পিঠের উপরে ধুমধাম করে কয়েকটা বসিয়ে দিল রিদিতা। শুদ্ধর হাতে থাকা বড়শি টেনে ফেলে দিল, এরপর শুদ্ধর শার্ট খামচে ধরে তাকে নিজের দিকে ঘোরালো। বোঝো না তুমি, কিচ্ছু বোঝো না? শুদ্ধ মুখ ফিরিয়ে নিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, কি বুঝবো? এই তাকাও আমার চোখের দিকে, তাকাও বলছি, তাকিয়ে কথা বলো। সব সময় আমার সাথে কথা বলতে গেলে তোমার এমন লুকোচুরি কেন চোখ নিয়ে? সেটা আমি জানতে চাই, আজকে বলতেই হবে তোমাকে। শুদ্ধ চুপ থাকার কারণে রিদিতা আবারও একই প্রশ্ন করলো, কিন্তু উত্তর পেল না। রিদিতা শুদ্ধর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মৃদু হাসলো, এরপর বলল, আমার চোখের মায়ায় পড়ে যাবে তাই বুঝি তাকাও না? এই মায়া একবার পড়ে গেলে আর সহজে কাটাতে পারবে না, সেই ভয় পাও? শুদ্ধ ঢোক গিল, মেয়েটা হঠাৎ এরই মধ্যে এমন বুদ্ধিমতী হয়ে উঠল কি করে? ঠিক মনের কথাটা ধরে ফেলেছে খপ করে। তবুও শুদ্ধ ঘাবড়ালো না, স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তোমাকে সেদিনও বলেছি রিদিতা, এসব প্রশ্ন আমার পছন্দ নয়। এটাও বলেছো যে আমি তোমার পছন্দের মানুষ। আর আমি জানি যে আমি সেই প্রথম মেয়ে যার কথা তুমি তোমার আম্মুর কাছে বলেছো। সেটা কি এমনি এমনি? শুদ্ধ অবাক হলো। তার আম্মু সব বলে দিয়েছে। শুদ্ধর অবাক হওয়ার ব্যাপারটা রিদিতা স্পষ্ট বুঝতে পারলো। এখন ধরা পড়ে গেলে তো। শুদ্ধ, তুমি আমাকে ভালোবাসো, সেটা মুখে বলতে তোমার এত দ্বিধা কেন? নিজে মুখে না বলতে পারো, কিন্তু এই যে আমি এতভাবে এত কিছু বোঝানোর চেষ্টা করছি, তবুও তুমি কেন এমন উদাসীন হয়ে আছো? তুমি বোঝনি শুদ্ধ কেন আমি তোমার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করেছিলাম? তুমি বোঝনি কেন তোমার গার্লফ্রেন্ড আছে ভেবে আমি মনমরা হয়ে পড়েছিলাম? তুমি বোঝনি কেন আমি খুশিতে চিৎকার করে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম যখন তুমি বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? তোমার কি আমাকে যেন তেন মেয়ে মনে হয় শুদ্ধ, যে কিনা হুটহাট ছেলেদের গায়ে পড়ে যায়? শুদ্ধ, বিশ্বাস করো, আমি কখনো কোনো ছেলের সাথে ভালোভাবে মিশিইনি। যদি পড়াশোনার খাতিরে টুকটাক কথা বলা লাগে তো শুধু ততটুকুই, যার কারণে আমার কোনো ছেলে বন্ধুও নেই। তুমিই আমার প্রথম ছেলে বন্ধু। আর এতদিন পর্যন্ত আমি ভাবতাম তুমি কেবল আমার বন্ধুই। কিন্তু রুবি সেই কবের থেকে বলছে জানো যে আমি তোমাকে ভালোবাসি, কথাটা আমি বিশ্বাসই করতে চাইছিলাম না। কিন্তু যখন বললো তোমার গার্লফ্রেন্ড আছে কি না, সেটা শোনার পর থেকেই না কেন জানি আমার মনটা অশান্ত হয়ে আছে। আজ যখন তুমি আমাকে বলেছিলে তোমার প্রিয় মানুষ আছে আর তাকে কখনো তুমি ছাড়বে না, তখন আমি নীরবে কাঁদছিলাম শুদ্ধ, এই জন্য জানালার পানে মুখ করেছিলাম। তোমাকে চোখের পানি দেখাতে চাইনি, আর ঠিক তখনই টের পেয়েছিলাম তুমি আমার কতটা জুড়ে জায়গা নিয়ে ফেলেছো। আমার কোনো ছেলে বন্ধু ছিল না, সেটা যদি তুমি বিশ্বাস করো তাহলে আশা করব এটাও বিশ্বাস করবে যে আমি কখনো প্রেমে করিইনি, কারণ আমি কারোর প্রেমে পড়িনি। আমার ইচ্ছে ছিল যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমি প্রেম করব, বৈবাহিক প্রেম, যার কারণে হয়তো আমার প্রাক্তন বাগদত্তাকে নিয়ে কিছু স্বপ্নও বুনতে শুরু করেছিলাম। কিন্তু বিশ্বাস করো সেই স্বপ্নতে ভালোবাসা ছিল না। হয়তো ভালোবাসা জন্মাতো, কিন্তু তার আগেই তো সব শেষ। তবে জীবনে ভালোবাসার অনুভূতি আমি পেয়েছি শুদ্ধ। জীবনে প্রথম প্রেমের মোহে আমি পড়েছি, তোমার মোহে আমি পড়েছি। আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ, আই লাভ ইউ।